আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে কথা বলবো। পর্যায় সারণী নিয়ে মেইন যে সকল টপিক আমরা শুধু সেটাতেই ফোকাস করব। যে সকল টপিকগুলো থেকে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসে শুধুমাত্র সে সকল টপিকগুলোতেই আমরা আজকে ফোকাস করব এবং সে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ টপিকটা যদি আমাদের হয়ে যায়, আজকে সম্পূর্ণ অধ্যায়টা আছে, সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে গেলে পরে বা অর্থাৎ আমি যেটা করাবো আজকে, তোমরা এমসিকিউ এবং সৃজনশীলের উত্তর দিতে পারবা। ম্যাক্সিমাম সবগুলো এমসিকিউ এবং সবগুলো এই চ্যাপ্টার থেকে, এই টপিকগুলো থেকে আসা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা চতুর্থ অধ্যায়ে যে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণী তৈরির উদ্দেশ্যটা কি? এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা ভাইয়ারা? এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা। তো কেউ যদি তোমরা যদি কেমিস্ট্রিকে খুব ভালোভাবে জানতে চাই, বুঝতে চাই, তাহলে এই মৌলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবেই, জ্ঞান অর্জন করতে হবে মৌলগুলো সম্পর্কে। তো এই 118টা মৌলের প্রত্যেকটা মৌলের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। তাদের ভৌত ধর্ম আছে, তাদের রাসায়নিক ধর্ম আছে, বিভিন্ন রকম ধর্ম আছে। তো এরকম 118টা মৌলের বৈশিষ্ট্যকে আমাদের প্রত্যেকের এভাবে মনে রাখা সম্ভব? আলাদা আলাদা তাদের বৈশিষ্ট্য যেহেতু আছে, ভিন্ন ভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আমাদের কি করলে, কোন মাধ্যমটা আমরা অবলম্বন করলে পারে এই 118টা মৌল সম্পর্কে জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। তো এই মাধ্যমটাই তারা আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে এই যে পর্যায় সারণী। অনেক চিন্তা ভাবনার ফসল হচ্ছে এই পর্যায় সারণী। এই পর্যায় সারণীর ফলে আমরা এই 118টা মৌল বা এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল বা যেগুলো আবিষ্কৃত হবেও, ইভেন ভবিষ্যতে যদি আবিষ্কৃত হয়, তাদেরও একটা ব্যবস্থা করা হয়ে গেছে পর্যায় সারণীতে। তো এই পর্যায় সারণীর মাধ্যমে এই 118টা মৌল সম্পর্কে জ্ঞান অর্জন করাটা খুবই সোজা হয়ে গেছে। বিজ্ঞানীরা চিন্তা দেখছিলেন যে কোন কোন মৌল আছে যাদের বৈশিষ্ট্যের কিছু মিল আছে। 118টা মৌলের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদের বৈশিষ্ট্যের মধ্যে মিল আছে, ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে প্রায় মিল আছে। তো তারা চিন্তা করলেন, যেহেতু এই যে মনে করো একটা 7টা মৌল আছে, 7টা মৌলের বৈশিষ্ট্য একই রকম আছে, তো 7টা মৌলের বৈশিষ্ট্য যদি একই রকম থাকে, তাহলে আমি আলাদা আলাদা ভাবে 7টা বৈশিষ্ট্য কেন মুখস্থ করতে যাব? আমি এগুলোকে একসঙ্গে রেখে দিই। এই একসঙ্গে রেখে দিলে পারে যে একটার বৈশিষ্ট্য যদি আমি মনে রাখি, তাহলে 7টার বৈশিষ্ট্য মনে রাখা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমাদের এই পর্যায় সারণীটাকে আবিষ্কার করা হয়েছে, যে যাদের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে আমরা একসঙ্গে রাখবো। তোমরা জানো পর্যায় সারণীতে এই যে এই বরাবর যে লাইনগুলো আছে তাদেরকে বলা হয় পর্যায়, আর এই খাড়া খাড়া খাম্বার মতো স্তম্ভ যেসব দাঁড়িয়ে আছে তাগুলোকে বলা হচ্ছে গ্রুপ। তো বিজ্ঞানীরা করলেন কি, যে এই যে একই গ্রুপে যে মৌলগুলো আছে, একই গ্রুপে যে মৌলগুলো আছে সবার বৈশিষ্ট্য একই রকম, এবং একই পর্যায়ে যে মৌলগুলো আছে, একটা পর্যায় বাম থেকে ডানে যায় আর একটা গ্রুপ উপর থেকে নিচে আসে। তো একটা গ্রুপের উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো মৌল আছে সবার বৈশিষ্ট্য প্রায় সেম, একই রকম। আর একই পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যাবে, এদের বৈশিষ্ট্যগুলা একটু একটু করে স্লাইটলি চেঞ্জ হতে থাকবে। যেমন এটার চাইতে এটার বৈশিষ্ট্য একটু চেঞ্জ হবে, এটার চাইতে এটার বৈশিষ্ট্য আরেকটু চেঞ্জ হবে। মানে বাম থেকে ডানে গেলে বৈশিষ্ট্যগুলো হালকা করে চেঞ্জ হয়ে থাকে, আর উপর থেকে নিচে আসলে পরে বৈশিষ্ট্যগুলো একই থাকে। অর্থাৎ একই গ্রুপে যে মৌলগুলো পাবো সবার বৈশিষ্ট্য একই রকম, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরে বৈশিষ্ট্যগুলো ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকে। তো এই পর্যায় সারণী সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। এই যে আমাদের পর্যায় সারণী আছে, পর্যায় সারণীতে এই যে এইখান থেকে এই পর্যন্ত মোট 18টা গ্রুপ আছে। পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপ আছে এবং 1 2 3 4 5 6 7 7টা পর্যায় আছে। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট তথ্যগুলো। একটা পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপ আছে এবং 7টা পর্যায় আছে। এখানে প্রত্যেকটা পর্যায়ে কতটা করে মৌল আছে সেটাও লেখা আছে। এটা ম্যাজিক নাম্বার বলা হয়, এটা খুবই কাজের জিনিস একটা। তো এই যে প্রথম পর্যায়ে আছে 2টা মৌল, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে আছে 8টা করে মৌল, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে আছে যে 18টা করে মৌল, তারপরে 32টা মৌল আছে। এভাবে মৌলগুলো তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে মোট কয়টা পর্যায় আছে 7টা, মোট কয়টা গ্রুপ আছে 18টা, কোন পর্যায়ে কতটা করে মৌল আছে সেটাও তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য। আচ্ছা, এবার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে তোমাদের, আমাদের এই যে
57 থেকে 71 নাম্বার মৌল এবং 89 থেকে 103 নাম্বার মৌল যেটা আছে, এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখ পর্যায় সারণী তোমাদের বইতেও আছে, অথবা এখানে খেয়াল করলেও দেখবা পর্যায় সারণীর নিচে কিছু মৌল আছে, দুইটা পর্যায়ের মতো জিনিস রাখা আছে নিচে। এই যে প্রথমটাকে বলা হবে ল্যান্থানয়েড সিরিজ, প্রথমটাকে বলা হয় ল্যান্থানয়েড সিরিজ এবং পরেরটাকে বলা হবে অ্যাক্টিনয়েড সিরিজ। এইগুলো আবার কি, এগুলা কোথায় ছিল, কোত্থেকে এলো এরা? আচ্ছা, আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এই যে ল্যান্থানয়েড সিরিজের যে মৌলগুলো আছে, ল্যান্থানয়েড সিরিজের মৌলগুলো এই যে এই জায়গার কারা মৌল। 57 থেকে 71 নাম্বার মৌলগুলোকে বলা হয় ল্যান্থানয়েড সিরিজ, যেটা সব ষষ্ঠ পর্যায় এবং 3 নাম্বার গ্রুপে, এই যে 6 নাম্বার পর্যায় এবং 3 নাম্বার গ্রুপে 57 থেকে 71 যে 15টা মৌল আছে, ওই 15টা মৌলকে আলাদাভাবে এখানে অবস্থান দেওয়া হয়েছে। ঠিক তার পরের পর্যায় অর্থাৎ সপ্তম পর্যায়ের এবং 3 নাম্বার গ্রুপের 89 থেকে 103 নাম্বার যে মৌল আছে, মোট 15টা, এই 15টা মৌলকে ঠিক তার নিচে অবস্থান দেওয়া হয়েছে। এটা হচ্ছে পর্যায় সারণীর, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আমাকে ল্যান্থানয়েড সিরিজে মোট মৌল আছে 15টা, কত থেকে কত নাম্বার, 57 থেকে 71 নাম্বার মৌল। এই যে ল্যান্থানয়েড সিরিজের মোটা কত নাম্বার পর্যায়ে আছে, 6 নাম্বার পর্যায়ে, কত নাম্বার গ্রুপে আছে, 3 নাম্বার গ্রুপে। এবং অ্যাক্টিনয়েড সিরিজ হচ্ছে 7 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে, কোথায় কত নাম্বার, 89 থেকে 103 নাম্বার মৌল। মোট মৌল কয়টা, মোট মৌল হচ্ছে 15টা। তাহলে এই দুইটা যে নিচে যে পর্যায়ে রাখা আছে, এই মৌলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপের এবং 7 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপের। এবং যে কথাটা আমি এখানে বললাম যে একই পর্যায়ের যত আমি বাম থেকে ডানে যাব, মৌলগুলোর বৈশিষ্ট্য আস্তে 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 পরিবর্তন হতে থাকবে। আর একই গ্রুপের যখন আমি উপর থেকে নিচে আসব, প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্যের মধ্যে মিল পাওয়া যাবে। তার মানে এই যে 1 নাম্বার গ্রুপ বা 2 নাম্বার গ্রুপে যতগুলো মৌল আছে, সবার বৈশিষ্ট্যের মধ্যে মিল আছে। কিন্তু 3 নাম্বার পর্যায়ে আমি যত বাম থেকে ডানে যাব, এদের বৈশিষ্ট্যের মধ্যে আস্তে আস্তে পার্থক্য দেখা দেবে, একটু একটু করে পার্থক্য দেখা দেবে। ওকে, এবার যে প্রশ্নটা আসেই তোমাদের সৃজনশীলে, সেটা হচ্ছে একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা। তো গ্রুপ এবং পর্যায় নির্ণয় করাটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ বলো বা সিকিউ বলো, উভয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হলে পর্যায় নির্ণয় করার যে নিয়ম আছে, এটা প্রত্যেকটা মৌলের জন্যই সেম। তুমি একটা মৌলের, ভালোভাবে খেয়াল করো, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে শক্তি স্তর পাবা, সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে ওই মৌলের পর্যায়। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে শক্তি স্তর, সেই শক্তি স্তরটাই হচ্ছে ওই মৌলের পর্যায় নির্দেশ করে, ওই মৌলের পর্যায় নির্দেশ করে। তাহলে এই যে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে গেছে, 3 নাম্বার শক্তি স্তরে। তাই আমি বলতে পারি যে সোডিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ের মৌল, সোডিয়াম 3 নাম্বার পর্যায়ের মৌল। তুমি ঠিক তারপরে আমি বোরনের ইলেকট্রন বিন্যাস করেছি, ইলেকট্রন বিন্যাস করার পর দেখো তো সর্বশেষ শক্তি স্তর কত গেছে, 2 নাম্বার শক্তি স্তরে গেছে। তার মানে আমি বলতে পারি বোরনের পর্যায় হচ্ছে 2, বোরনের পর্যায় হচ্ছে তাহলে 2। ঠিক তারপর আমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। তো সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে ওই মৌলের পর্যায় নির্দেশ করে। সুতরাং স্ক্যান্ডিয়াম হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ যে শক্তি স্তর, ওই শক্তি স্তরটাই হচ্ছে ওই মৌলের পর্যায় নির্দেশ করে। তাহলে আমি উপরে যে 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখলাম, 3টা মৌলের ইলেকট্রন বিন্যাসেই প্রত্যেকটা কত নাম্বার পর্যায়ের মৌল সেটা আমরা বের করতে পারলাম। পর্যায় নির্ণয় করা খুবই ইজি। গ্রুপ নির্ণয় করার সময় আমাকে 3টা বিষয় খেয়াল করতে হবে। একটা মৌল কত নাম্বার পর্যায়ে আছে সেটা তো বুঝতে পারলাম, কত নাম্বার গ্রুপে আছে সেটা নির্ণয় করার জন্য আমাকে 3টা জিনিস খেয়াল করতে হবে। প্রথমটা হচ্ছে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যায়, তাহলে ওই এস এ যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। আই রিপিট, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটা যদি এস এ যায়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো তো, এটা সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন, এটা সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, এস এ গেছে।
তো সর্বশেষ ইলেকট্রন যদি এস এ যায় তাহলে ওই এস এ যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে এস এ কতটা ইলেকট্রন আছে? একটা। তাহলে আমি এখানে বলতেই পারি যে সোডিয়ামের গ্রুপ নাম্বার হবে তাহলে 1, যেহেতু এস এ ইলেকট্রন গেছে এবং এস এ একটা ইলেকট্রন আছে, তাই সোডিয়ামের গ্রুপ নাম্বার হবে 1। তাহলে এখানে যে আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করেছি, এখানে ক্যালসিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা করলাম, ক্যালসিয়ামের গ্রুপ আর পর্যায়ে একটু বের করার চেষ্টা করি। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করা আছে, সর্বশেষ ইলেকট্রন গেছে 4 নাম্বার শক্তি স্তরে। তার মানে ক্যালসিয়াম কত নাম্বার পর্যায়ের মৌল হবে? 4 নাম্বার পর্যায়ের মৌল হবে। এবং সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে আছে এবং এস এ ইলেকট্রন আছে 2টা। তার মানে ক্যালসিয়ামের গ্রুপ নাম্বার হবে তাহলে 2। সর্বশেষ শক্তি স্তরটাই পর্যায়, আর সর্বশেষ শক্তি স্তরে যদি সর্বশেষ ইলেকট্রন যদি এসে যায় তাহলে এসে যতটা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ নাম্বার। তাহলে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রন এসে গেছে, এসে একটা ইলেকট্রন আছে তাই গ্রুপ 1। ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন এসে গেছে, এসে 2টা ইলেকট্রন আছে তাই গ্রুপ 2। আচ্ছা, 2 নাম্বার যে নিয়ম আছে গ্রুপ নির্ণয় করে, যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি শেষ ইলেকট্রন গুলা একই কক্ষপথের এস এবং পি তে যায়। ইম্পর্টেন্ট কথা, একই কক্ষপথের যদি এস এবং পি তে যায় তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে কিভাবে? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রন গুলো একই কক্ষপথের এস এবং পি তে যায় তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করার সময় এস এ যতটা ইলেকট্রন আছে সেটা যোগ করতে হবে, পি তে যতটা ইলেকট্রন আছে সেটা যোগ করতে হবে, তার সঙ্গে আবার 10 যোগ করতে হবে, দিয়ে হবে গ্রুপ নাম্বার। তাহলে বোরনের যে ইলেকট্রন বিন্যাসটা আমি দেখছি এটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর এবং একই কক্ষপথের এস এবং পি তে আছে, একই কক্ষপথের এস এবং পি তে আছে। 2 নম্বর কক্ষপথেরই এস, 2 নম্বর কক্ষপথেরই পি। তাহলে পারে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হলে পারে তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করার সময় ওই এস এ যতটা ইলেকট্রন আছে যোগ পি তে যতটা ইলেকট্রন আছে যোগ অতিরিক্ত 10 করলে আমি গ্রুপ নাম্বারটা পাবো। তার মানে বোরন হচ্ছে মোট 13 নাম্বার গ্রুপের মৌল। এবার যদি আমি সিলিকনের গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে চাই, এখানে সিলিকন আছে, সিলিকনের গ্রুপ আর পর্যায় নির্ণয় করব। সিলিকনের ইলেকট্রন বিন্যাস করা আছে, সর্বশেষ ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তরে গেছে, তার মানে সিলিকন 3 নাম্বার পর্যায়ের মৌল হবে। সিলিকন 3 নাম্বার পর্যায়ের মৌল। গ্রুপ কত? গ্রুপ নির্ণয় করার সময় ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার পর দেখছি যে একই কক্ষপথের এস এবং পি তে গেছে, একই কক্ষপথের এস এবং পি তে গেছে। তাহলে একই কক্ষপথে যদি এস এবং পি তে যায় তাহলে গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করতে হবে? এস এ যতটা ইলেকট্রন আছে যোগ পি তে যতটা ইলেকট্রন আছে যোগ অতিরিক্ত 10, সুতরাং এটা হচ্ছে 14 নাম্বার গ্রুপের মৌল। 3 নাম্বার যে নিয়মটা ফলো করতে হবে গ্রুপ নির্ণয় করার সময় সেটা হচ্ছে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি সর্বশেষ ইলেকট্রনটা এসে গেছে এবং এস এর আগে যদি ডি থাকে, যেমন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি দেখো এখানে কিন্তু সর্বশেষ ইলেকট্রন এসে গেছে কিন্তু এস এর আগে ডি নাই। এই যে এখানে কিন্তু সর্বশেষ ইলেকট্রন এসে গেছে কিন্তু এস এর আগে ডি তে কোনো ইলেকট্রন নাই। কিন্তু স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো সর্বশেষ ইলেকট্রন এসে গেছে এবং এস এর আগে ডি আছে। যদি এরকম দেখি যে সর্বশেষ ইলেকট্রন এসে গেছে এবং এস এর আগে ডি আছে তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে ওই এস এ যতটা ইলেকট্রন আছে আর ডি তে যতটা ইলেকট্রন আছে তার যোগফলটাই হবে গ্রুপ নাম্বার, এখানে অতিরিক্ত কিছু যোগ করতে হবে না। তাহলে সর্বশেষ ইলেকট্রন যদি এস এ যায় এবং এস এর আগে যদি ডি থাকে তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে ওই এস এবং ডি এর ইলেকট্রন দুটো যোগ করলে গ্রুপ নাম্বার হয়ে যাবে। যদি একই কক্ষপথের এস এবং পি তে যায় তাহলে এস এর ইলেকট্রন যোগ পি এর ইলেকট্রন যোগ 10 করে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে। যদি সর্বশেষ ইলেকট্রন শুধুমাত্র এস এ যায় তার আগে ডি না থাকে তাহলে এস এ যতটা ইলেকট্রন থাকবে সেটা হবে তার গ্রুপ নাম্বার। তাহলে এখানে আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই, আয়রনের সর্বশেষ ইলেকট্রন
ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তরে গেছে, সুতরাং আমি বলতে পারি আয়রন হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল। এবং সর্বশেষ ইলেকট্রন এস এ গেছে এবং এস এর আগে ডি আছে। তো এস এবং এস এর আগে যদি ডি থাকে তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে। তাহলে গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে ওই এস এবং ডি এর ইলেকট্রন যোগ করে, 8 নাম্বার গ্রুপের মৌল হচ্ছে। তাহলে যেহেতু একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করেই আমি পর্যায় সারণীতে ওই মৌলটার অবস্থান বলে দিতে পারছি, সে অ্যাকচুয়ালি কত নাম্বার গ্রুপ এবং কত নাম্বার পর্যায়ে আছে। এই জন্য কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করার পর আমি একটা মৌলের পর্যায় সারণীতে তার অবস্থান উল্লেখ করতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি যে সে কত নাম্বার গ্রুপ, কত নাম্বার পর্যায়ের মৌল। এই জন্য ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি হিসাবে ধরা হয়। কারণ ইলেকট্রন বিন্যাসের ফলে আমি একটা মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারছি, অর্থাৎ পর্যায় সারণীতে তার অবস্থানটা নির্ণয় করতে পারছি। এটা প্রশ্নতে আসে যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন? কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার ফলে আমি একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি, সে কত নাম্বার পর্যায়ে আছে, কত নাম্বার গ্রুপে আছে। এই জন্য ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি হিসাবে ধরা হয়। ওকে, তারপরে তোমাদের এসএসসি লেভেলের জন্য কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, যে গ্রুপে কি কি মৌল আছে। এখানে কিছু ছন্দ আকারে জিনিস বলা আছে, তুমি ছন্দ করো, বিভিন্ন জন বিভিন্ন রকম ছন্দ দিয়ে পড়াই। মোট কথা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে কোন গ্রুপে কোন কোন মৌল আছে, এই নাম্বারগুলো তোমাকে মনে রাখতে হবে যে এই গ্রুপে এই মৌল আছে। এবং খুব ম্যাজিক নাম্বার দিয়ে খুব সহজেই তুমি একটা মৌলের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবা। ইলেকট্রন সংখ্যা যদি তোমাকে বলা হয় যে এই ম্যাজিক নাম্বারটা দিয়ে তুমি তোমাকে যদি বলা হচ্ছে যে এইটার ইলেকট্রন সংখ্যা কত, তখন তুমি কার্বনের জানো যে কার্বনের 6, তো 6 থেকে সিলিকনে আসলে পরে তোমাকে 8 যোগ করতে হবে 14, তার থেকে আসলে পরে তোমাকে আর 18 যোগ করতে হবে 32, তার সাথে আসলে 18 যোগ করতে হবে 50। এভাবে তুমি একটা মৌলের খুব সহজে যে কোনো মৌল, এখানে যতগুলো মৌল আছে যে কোনো মৌল তোমাকে দিক না কেন তুমি ইলেকট্রন সংখ্যা বের করতে পারবা। তোমাকে যদি বলা হয় অ্যান্টিমনের ইলেকট্রন সংখ্যা কত, তুমি জানো নাইট্রোজেনের হচ্ছে 7, নাইট্রোজেন থেকে তুমি ফসফরাসের 8 যোগ করতে হবে 15, তাহলে ফসফরাসের হয়ে গেল এখানে 15 থেকে তুমি যদি আর্সেনিকে আসো তোমাকে 18 যোগ করতে হবে, তাহলে হবে 33। আর্সেনিক থেকে তুমি যদি অ্যান্টিমনিতে আসো আরো 18 যোগ করতে হবে, আর হবে তাহলে 51। এভাবে খুব ইজিলি তুমি এই ম্যাজিক নাম্বারটা দিয়ে, এই ম্যাজিক নাম্বারটা কোত্থেকে আসছে, ওই যে কোন পর্যায়ে কত নাম্বার মৌল আছে সেটা থেকে আসছে। খুব সহজেই এই ম্যাজিক নাম্বারটা দিয়ে তুমি একটা মৌলের ইলেকট্রন সংখ্যা বের করতে পারবা। তো দেখো তো এখানে এটা হচ্ছে কার্বনের হচ্ছে 6, কার্বন থেকে 8 যোগ করতে হবে তাহলে 14, এটা আরো 18 যোগ করতে হবে তাহলে এখানে হবে তাহলে 32, আরো 18 যোগ করতে হবে তাহলে এটা হচ্ছে 50, আরো যেখানে হচ্ছে 32 যোগ করতে হবে 82। এভাবে তুমি খুব সহজেই একটা এই ম্যাজিক নাম্বারটা দিয়ে এখানে যতগুলো মৌল আছে যে কোনো মৌলেরই তুমি আসলে কতটা ইলেকট্রন সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা কত, তার ইলেকট্রন কটা আছে, ওই খুব সহজেই ওই ম্যাজিক নাম্বারটা হিসেব করে তুমি এখানকার ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারবে, একটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবা। আচ্ছা, এবার আসছি আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এই জিনিসটা কি? পর্যায়ভিত্তিক ধর্ম জিনিসটা কি? পর্যায়ভিত্তিক ধর্ম হচ্ছে এমন বৈশিষ্ট্য যারা একটা নির্দিষ্ট সময় পর পর মানে পরিবর্তন হয়ে থাকে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে থাকে, নির্দিষ্ট সময় পর পর পুনরায় আবার ওই ধর্ম প্রকাশ করে। ওই একটা তুমি পর্যায় কটা মৌলকে সাজালে একসঙ্গে, সাজানোর পরে দেখলা এটা নির্দিষ্ট সময় পর পর একই বৈশিষ্ট্য বারবার রিপিট হচ্ছে, পর্যায়, এটাকে বলা হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম। বা এটা এভাবে বলা হয় যে ধর্মগুলা একটু পরপর চেঞ্জ হয়ে থাকে, হালকা হালকা করে চেঞ্জ হতে থাকে, এগুলো হচ্ছে পরিবর্তন হতে থাকে, এগুলো হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম। তো মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম যতগুলো আমাদের এসএসসি লেভেলে আছে সবগুলাই ওই একটার উপরেই নির্ভরশীল, হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তুমি যদি পারমাণবিক ব্যাসার্ধটা বুঝে যেতে পারো পর্যায় ভিত্তিক ধর্মের ভিতরে, তাহলে এইটাকে পুঁজি করে তুমি প্রত্যেকটা বৈশিষ্ট্যেরই ব্যাখ্যা দিতে পারবে, প্রত্যেকটা পর্যায় ভিত্তিক ধর্মেরই ব্যাখ্যা দিতে পারবা এই পারমাণবিক ব্যাসার্ধটা বুঝে গেলে পারে। এটাকে পুঁজি করে তোমার পর্যায় ভিত্তিক ধর্ম টপিকটা শেষ হয়ে যাবে। এই জন্য পর্যায় ভিত্তিক ধর্মের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ জানা খুবই বেশি ইম্পর্টেন্ট।
তো আমরা প্রথমেই বলেছিলাম যে একটা মৌলের একই গ্রুপে পর্যায় সারণীতে একই গ্রুপে যতগুলা মৌল থাকবে সবার বৈশিষ্ট্য একই রকম, আর একই পর্যায়ে যতগুলা মৌল থাকবে সবার বৈশিষ্ট্য হালকা হালকা করে চেঞ্জ হতে থাকবে। তো এবং দেখো তো এই যে এই হাইড্রোজেন হচ্ছে তাহলে 1 নাম্বার পর্যায়ের মৌল, তার মানে আর কক্ষপথ একটা। ও যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার সময় বললাম যত নাম্বার কক্ষপথ সেটাই তার পর্যায়। যেটা যার 4 নাম্বার কক্ষপথ তার চারটা কক্ষপথ সে 4 নাম্বার পর্যায়ের মৌল, যার 3টা কক্ষপথ সে 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে হাইড্রোজেনের একটা কক্ষপথ তাই হাইড্রোজেন 1 নাম্বার পর্যায়ের মৌল, লিথিয়াম 2 নাম্বার পর্যায়ের মৌল তার মানে লিথিয়ামের 2টা কক্ষপথ হবে, সোডিয়াম 3 নাম্বার পর্যায়ের মৌল তাই সোডিয়াম 3টা কক্ষপথ থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি একই গ্রুপের যত উপর থেকে নিচে আসছি, খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে তোমাকে জানতে হবে দুইটা প্রশ্নের উত্তর জানতে হবে। কি হয় কেন হয়, কি হয় কেন হয়। একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারে পরমাণুর আকার বৃদ্ধি পায়, কি হয় এর উত্তর পেলাম। এখন তোমাকে জানতে হবে কেন বৃদ্ধি পায়। এই দুইটা প্রশ্নের উত্তর তোমাকে জানতেই হবে যে উপর থেকে নিচে আসলে পারে কি হয় কেন হয়, বাম থেকে ডানে গেলে কি হয় কেন হয়, এই দুটা প্রশ্নের উত্তর জানতে হবে। তাহলে আমরা তোমাদের মুখস্থ হচ্ছে উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বাড়ে। কেন বাড়ে? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরে দেখো একটা করে পর্যায় বৃদ্ধি হতে থাকে। হাইড্রোজেন থেকে লিথিয়ামে আসলাম, হাইড্রোজেন 1 নাম্বার পর্যায়, লিথিয়াম 2 নাম্বার পর্যায়। লিথিয়াম থেকে সোডিয়ামে আসলাম, লিথিয়াম 2 নাম্বার পর্যায়ের ছিল, সোডিয়াম 3 নাম্বার পর্যায়ে হয়ে গেছে। তার মানে একই গ্রুপের যদি আমি উপর থেকে নিচে আসতে থাকি নতুন করে একটা কক্ষপথ যুক্ত হতে থাকে, নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হতে থাকে। তো দেখো তো হাইড্রোজেনের একটা কক্ষপথ, সোডিয়ামের 3টা কক্ষপথ, পটাশিয়ামের 4টা কক্ষপথ, রুবিডিয়ামের 5টা কক্ষপথ। একই গ্রুপের যত উপর থেকে নিচে আসছে একটা করে নতুন কক্ষপথ সংযুক্ত হচ্ছে, যার ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। নতুন কক্ষপথ যুক্ত হলে অবশ্যই আকার বাড়বে, এই জন্য উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বাড়ে। কি হয় বাড়ে, কেন হয়? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরে নতুন করে একটা কক্ষপথ যুক্ত হয়, তাই একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বাড়তে থাকে। এবার যদি আমি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, একই পর্যায়ের বাম থেকে ডানে যাই তাহলে পরে কি হবে, প্রত্যেকটা, যদি আমি সোডিয়ামের কথা বলি 3 নাম্বার পর্যায়ের কথা বলি, প্রত্যেকটা মৌলেরই কিন্তু 3টা করে, যেহেতু এটা প্রত্যেকটা মৌল 3 নাম্বার পর্যায়ের, তার মানে সবারই 3টা কক্ষপথ আছে। কিন্তু সবারই 3টা কক্ষপথ আছে পর্যন্ত ঠিক আছে, কিন্তু সোডিয়ামকে নিয়ে যখন আমি কথা বলবো, সোডিয়ামকে নিয়ে যখন আমি কথা বলবো তখন সোডিয়ামের ভেতরে আছে 11টা প্রোটন আর সোডিয়ামের বাইরে আছে 11টা ইলেকট্রন। আর যদি আমি ক্লোরিনের দিকে চলে যাই, আমি ক্লোরিনের কাছে যাই, তাহলে ক্লোরিনের ভেতরে আছে 17টা প্রোটন আর ক্লোরিনের বাইরে আছে 17টা ইলেকট্রন। তাহলে প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো দেখো তো এখানে সবারই কিন্তু কক্ষপথ 3টা, এই দুটারই কিন্তু কক্ষপথ হচ্ছে 3টা করে, তাই না? কারণ সবাই 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে এই রেঞ্জটা সবার সমান, সোডিয়ামেরও 3টা কক্ষপথ, ক্লোরিনেরও 3টা কক্ষপথ, কিন্তু সোডিয়ামকে 11 জন মিলে ভেতরে টানছে আর ক্লোরিনকে 17 জন মিলে ভেতরে টানছে। প্রোটন আর ইলেকট্রনকে আকর্ষণ করে। তো তোমরা বলো তো কোনটা বেশি সংকুচিত হবে? যার ভেতরের টানটা বেশি হবে সে ভেতরে সংকুচিত, তাই সে বেশি সংকুচিত হবে। তাই সবারই কক্ষপথ সমান, এই রেঞ্জটা সবারই সমান, সোডিয়ামেরও সমান, ক্লোরিনেরও সমান, কিন্তু সোডিয়ামকে 11 জন মিলে ভেতরে টানছে আর ক্লোরিনকে 17 জন মিলে ভেতরে টানছে। তাই যত আমি একই পর্যায়ের বাম থেকে ডানে যাব, উত্তরটা এভাবে লিখবা, বাম থেকে যদি ডানে যায় তাহলে পরমাণুর আকার হ্রাস পায়। কি হয়? হ্রাস পায়, কমে যায়। কেন হয়? কেন হয় সেটা উত্তর আমাকে জানতে হবে। কেন হয়? কারণ এখানে নতুন কোনো পর্যায় যুক্ত হয় না, কক্ষপথ একই থাকে, কিন্তু বাম থেকে ডানে গেলে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে যেহেতু কক্ষপথ সেম, পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন এবং বাইরে থাকা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। এই আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে ওই পরমাণুটা সংকুচিত হয়ে যায়। তার মানে বাম থেকে ডানে গেলে পারে এর আকর্ষণটা বাড়ে, সংকুচিত হয়, পরমাণুর আকারটা ছোট হয়ে যায়।
তাহলে আমরা জানলাম কি হয়, আমি বললাম পর্যায়বৃত্তির ধরন পড়ার সময় দুইটা প্রশ্নের উত্তর করতে হবে আমাদেরকে, কি হয় কেন হয়। একই গ্রুপের উপর থেকে যদি নিচে আসি পরমাণুর আকার বৃদ্ধি পায়। কেন হয়? কারণ নতুন করে একটা কক্ষপথ যুক্ত হচ্ছে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারে কি হয়? পরমাণুর আকার হ্রাস পায়। কেন হয়? কারণ উপর থেকে বাম থেকে যদি আমি ডানে যাই তাহলে মৌলের কক্ষপথ একই থাকে, শক্তি স্তর একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পায়, যার ফলে প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণটা বৃদ্ধি পায় এবং বামের মৌলগুলোটা বেশি সংকুচিত হয়ে যায়। তাই বাম থেকে যদি আমি ডানে যাই তাহলে পরমাণুর আকারগুলা হয়ে যাবে ছোট, আর উপর থেকে যদি নিচে আসি তাহলে পরমাণুর আকারটা বাড়তে থাকে। আচ্ছা, এবার আসছি ধাতব এবং অধাতব ধর্ম। ধাতু মানে আমাকে মাথায় রাখতে হবে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ধাতু মানে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং আমি একটু আগেই বললাম পারমাণবিক ব্যাসার্ধকে পুঁজি করে প্রত্যেকটাই ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তো দেখো তো, একই গ্রুপের যত উপর থেকে নিচে আসবো আকার বাড়বে, আর একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব আকার ছোট হবে। তো বাম থেকে যত ডানে যাব আকার তত ছোট হবে। আর আকার যদি ছোট হয় তাহলে দেখো তো ভাইয়ারা, আমার বামের মৌলর আকারটা হচ্ছে বড়, এবং যত বাম থেকে ডানে যাব আকারটা তাহলে ছোট হবে। আকার যদি ছোট হয় তাহলে এই নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব হবে বেশি। আকার যদি বড় হয়, তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব হবে বেশি। আর আকার যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব হবে তাহলে কম। তাহলে যে মৌলের আকার বড় তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব বেশি, আর যে মৌলের আকার ছোট তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব হচ্ছে কম। তো দূরত্ব যদি কম হয় তাহলে এইখানকার প্লাস আর ইলেকট্রন মাইনাসের আকর্ষণ বেশি হবে। আকার যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব এখানে হবে কম। দূরত্ব যদি কম হয় তাহলে এখানকার আকর্ষণটা হবে বেশি। আর আকর্ষণ যদি বেশি হয় তাহলে এখন তুমি বলো তো, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস যে পরিমাণ শক্তি করে ধরে আছে, এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াস তার চাইতে বেশি শক্তি করে ধরে আছে, তাহলে কোন ইলেকট্রনটা ছেড়ে দেওয়া সোজা হবে বলতো? যার আকার ছোট সে ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়া সোজা হবে, কারণ এখানকার দূরত্ব বেশি, আকর্ষণ কম, দুর্বল ভাবে ধরে আছে ইলেকট্রনটাকে, তাই এই ইলেকট্রনটা সহজে ছেড়ে দিতে পারবে। আর ইলেকট্রন ছেড়ে দিতে পারা কার ধর্ম? ইলেকট্রন ত্যাগ করতে পারা কার ধর্ম? ধাতুর ধর্ম। তার মানে যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম হবে বেশি। এই জন্য বাম দিকের মৌলগুলোর ধাতব ধর্ম হবে বেশি, এবং যত বাম থেকে ডানে যাওয়া যাবে তার অধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটাই কাজে লাগছে। বাম দিকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কম হয়, বাম দিকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়, কারণ আকার হয় বড়। আর ডান দিকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ হয় কম, আকার হয় ছোট। তাই এই ইলেকট্রন গুলা ত্যাগ করা সোজা, আর ইলেকট্রন ত্যাগ করা যারা ত্যাগ করতে পারবে তারাই হচ্ছে ধাতু। এই জন্য বাম দিকের মৌলগুলোর ধাতব ধর্ম বেশি, এবং যত বাম থেকে ডানে যাওয়া যাবে অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে তোমাদের যদি বলা হয় অ্যালুমিনিয়াম আর ফসফরাসের মধ্যে কার অধাতব ধর্ম বেশি? অ্যালুমিনিয়াম আর ফসফরাসের মধ্যে কার অধাতব ধর্ম বেশি হবে? যত বাম থেকে ডানে যাওয়া যাবে আকার তত ছোট হবে। তার মানে এটার চাইতে এটার আকার ছোট মানে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব কম মানে এখানকার আকর্ষণ বেশি। তার মানে এই ইলেকট্রনটা ত্যাগ করা হয়ে যাবে কঠিন, এই ইলেকট্রন ত্যাগ করা তুলনামূলক সোজা, কারণ এর আকার বড়। তার মানে যে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম বেশি। এজন্য অ্যালুমিনিয়াম হচ্ছে ফসফরাসের চাইতে ধাতব ধর্ম বেশি প্রদর্শন করে। অর্থাৎ যত বাম দিকের মৌল হবে সেটা ধাতু হবে, যত বেশি ডান দিকের মৌল হবে তাদের ভিতরে অধাতব ধর্মটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আয়নীকরণ শক্তি খুব ইম্পর্টেন্ট টপিক। আয়নীকরণ শক্তিটা হচ্ছে কোন মৌলের শেষ কক্ষপথ থেকে আমি ইলেকট্রন সরাই নিব। কোন মৌলের শেষ কক্ষ, মনে করো আমার একটা মৌল, এটা হচ্ছে শেষ কক্ষপথে থাকা একটা ইলেকট্রন। তো শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনটা যদি আমি সরাই নিতে চাই তাহলে বাইরে থেকে একটা শক্তি দিতে হচ্ছে।
এই যে শক্তি দিতে হচ্ছে, যতটুকু শক্তি দিতে হচ্ছে সেটাই হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। বইয়ের ভাষায় লেখা আছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরাই নিব, অপসারণ করে নেব। কারণ ইলেকট্রন সরালে পরে কি হয়, ক্যাটায়ন হয়। তো ইলেকট্রন সরাই ক্যাটায়নে পরিণত করতে খুবই ইম্পর্টেন্ট কথা, যে পরিমাণ শক্তির প্রয়োজন বা যে পরিমাণ শক্তি দিতে হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় একটা মৌলের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করে ফেলবো, সরাই ফেলবো। এই সরাই ফেলে মৌলটাকে আমি ক্যাটায়নে পরিণত করব। ইলেকট্রন সরালে ক্যাটায়ন হয়, ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন বা যে পরিমাণ শক্তি দিতে হয় সেই পরিমাণ শক্তিটাকেই বলা হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। তাহলে আবার আমাকে ওই পারমাণবিক ব্যাসার্ধকে পুঁজি করে ব্যাখ্যা করতে হবে। যদি আমি একই গ্রুপের উপর থেকে নিচে আসি তাহলে আকার বড় হবে, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরে আকার ছোট হবে। তাহলে এই যে এখানে একটা ইলেকট্রন থাকে বাম দিকের, মনে করে এটা বাম দিকের মৌল, বড় মৌলের ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে একটা ছোট আকারের ছোট মৌল যার ইলেকট্রন আছে। তাহলে ওই একই ব্যাখ্যা, যে মৌলের আকার বড় তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বেশি, তাই আকার বড় তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বেশি, আর যার আকার ছোট তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব কম। যার আকার বড় তার দূরত্ব বেশি, মানে এখানকার আকর্ষণটা হবে কম, আর যার আকার ছোট তার দূরত্ব কম, মানে এখানকার আকর্ষণটা হবে বেশি। তার মানে এই ইলেকট্রনটা সহজে ত্যাগ করতে পারবে, এই ইলেকট্রনটা সহজে ত্যাগ করতে পারবে, আর এটা আর এই ইলেকট্রনটা সরাতে বেশি শক্তি লাগবে। আর এই ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে, ইলেকট্রনটাকে শেষ কক্ষপথ থেকে সরাই ফেলতে যে পরিমাণ শক্তি লাগে সেটাই আয়নীকরণ শক্তি। তোমরাই বলো তো, যার আকার বড় তারটা সরাতে বেশি শক্তি লাগছে, না যার আকার ছোট তারটা সরাতে বেশি শক্তি লাগছে, তার ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগছে? তার মানে যার আকার ছোট তার ইলেকট্রনটা শেষ কক্ষপথে ইলেকট্রন সরাতে বেশি শক্তি দিতে হচ্ছে। তাই আর যে শক্তি দিতে হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তার আমি বলতে পারি যে মৌলের আকার ছোট তার আয়নীকরণ শক্তিটা হবে বেশি, ওই ইলেকট্রন থেকে ওই পরমাণু থেকে ইলেকট্রন সরাই ফেলতে বেশি শক্তি লাগবে। যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি হবে বেশি, আর যার আকার বড় তার আয়নীকরণ শক্তি হবে কম। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারে আকার বড় হয়, আকার যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি কমবে, আর একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায় তাহলে আকার ছোট হয়, আকার যদি ছোট হয় তাহলে আয়নীকরণ শক্তি হবে বেশি। এখন যদি তোমাদেরকে বলা হয় যে সোডিয়াম আর সিলিকনের ভিতরে কার আয়নীকরণ শক্তি কম, কার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে আমাকে দেখতে হবে যদি সোডিয়াম পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত তাহলে আকার হবে বড়, সিলিকন পর্যায় সারণীর ডানে অবস্থিত তাই আকার হবে ছোট। আর যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম। কারণ কি? কারণ এই ইলেকট্রন সরাতে কম শক্তি লাগবে আর ইলেকট্রনটা সরাতে বেশি শক্তি লাগবে। তাই আকারের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্কটা বলতে পারি আমরা ব্যস্তানুপাতিক। এখন আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আমরা একটু দেখব, ব্যতিক্রমগুলো কোথায় কোথায় আছে। বেরিলিয়াম এবং বোরন, দেখো এটা কিন্তু পর্যায় সারণীর ডানে অবস্থিত, তার মানে এটা কিন্তু আকার ছোট, তাহলে এটার আকার ছোট হলে এরই আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কারণ আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বাড়ে। কিন্তু আমি দেখছি এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, এর আয়নীকরণ শক্তি, এটার আকার ছোট এটার আকার বড়, কিন্তু তারপরেও বেরিলিয়ামেরই আয়নীকরণ শক্তি হবে বেশি। কারণ কি? কারণ হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তরের স্থিতিশীলতা। তোমরা বলতো এই যে S2 এটা সম্পূর্ণ আছে, আর P1 এই শেষ ইলেকট্রনটা কোথায় আছে? S2 তে আছে, আর এর শেষ ইলেকট্রনটা আছে P1 এ। কোন ইলেকট্রনটা বেশি স্থিতিশীল অবস্থায় আছে? S সম্পূর্ণ আছে, তার মানে এই ইলেকট্রনটার স্থিতিশীলতা বেশি। আমি বলতে পারি এইটার স্থিতিশীলতা হবে বেশি। কেন স্থিতিশীলতা বেশি হলো? কারণ এখানে S সম্পূর্ণ আছে, তার মানে এইখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে। তাই আকার বড় হওয়া সত্ত্বেও বেরিলিয়ামেরই আয়নীকরণ শক্তিটা হবে এখানে বেশি, কারণ সর্বশেষ ইলেকট্রন যেটা আমি সরাবো, ইলেকট্রনটা সরাবো সেটা এটার বেশি স্থিতিশীল অবস্থায় আছে।
সেম ব্যাখ্যা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে। নাইট্রোজেন এবং অক্সিজেনের ভিতরে কার আকার ছোট? অক্সিজেনের আকার ছোট, তাই অক্সিজেনেরই আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানেও ব্যতিক্রম আছে। আয়নীকরণ শক্তি জিনিসটা কি? শেষ কক্ষপথে ইলেকট্রন সরাবো, তো এই শেষ কক্ষ নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন দেখাতো P3 তে আছে, P3 এবং P6 বেশি স্থিতিশীল হয়, এবং এটা আছে P4। তাহলে P3 আর P4 এর ভিতরে কোনটা বেশি স্থিতিশীল? P3 বেশি স্থিতিশীল। এ কারণে এটার আকার ছোট হলেও এইখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, তাই তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটাই হবে এখানে বেশি, যদিও নাইট্রোজেন আকারে বড়। কারণ এখানে যে ইলেকট্রনটা সরাবো সেই ইলেকট্রনটার স্থিতিশীলতা হিসাব করতে হবে। সেম ব্যাখ্যা ওই ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের জন্য, এটা আমি আর ব্যাখ্যা করছি না, তোমরা পারবা এটা। তাহলে এই যে ব্যতিক্রমগুলো একটু মাথায় রাখবা সবসময়, এগুলোর ক্ষেত্রে আকারটা ডিপেন্ড করবে না, আকারটা কাজে আসবে না। এখানকার হিসাব করতে হবে যে ইলেকট্রনটা আমি সরাচ্ছি, সর্বশেষ যে ইলেকট্রনটা আমি সরাচ্ছি সেই ইলেকট্রনটা আসলে যে উপশক্তি স্তরে আছে সেটা কতটুকু স্থিতিশীল। যেটা বেশি স্থিতিশীল সেখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, আর ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগে সেটা আয়নীকরণ শক্তি। তার মানে এখানে বোরনের চাইতে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, অক্সিজেনের চাইতে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, এবং এখানে অবশ্যই অ্যালুমিনিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটাই বেশি হবে। ওকে, তাহলে আমরা এবার আসছি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত। আয়নীকরণ শক্তিতে আমি ইলেকট্রন সরাই নিচ্ছিলাম, ইলেকট্রন আসক্তিতে আমি ইলেকট্রন যুক্ত করব। আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন সরাই ক্যাটায়ন হচ্ছিল, ইলেকট্রন আসক্তিতে ইলেকট্রন সরাই অ্যানায়ন হবে, ঋণাত্মক আয়ন হবে। আয়নীকরণ শক্তিতে বাইরে থেকে শক্তি দিতে হচ্ছিল, আর ইলেকট্রন আসক্তিতে শক্তি এখান থেকে নির্গত হবে, তার উল্টাটা। তার মানে এখানে গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই পরিমাণ শক্তিটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো এই ইলেকট্রন আসক্তির সাথে যেমন আয়নীকরণ শক্তির সাথে আকারের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, ঠিক তেমনি ইলেকট্রন আসক্তির সাথেও আকারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমরা জানি একই গ্রুপের উপর থেকে যদি নিচে আসে তাহলে আকার বাড়ে, আর আকার যদি বাড়ে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেমন ইলেকট্রন আসক্তি কমবে। আর একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই তাহলে আকার ছোট হয়, জানি আমরা। আর আকারের সাথে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তির হচ্ছে ব্যতিক্রম সম্পর্ক, তার মানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরে আকার ছোট হবে এবং ইলেকট্রন আসক্তিও তাহলে বাড়বে। এবং এটার ভিতরেও কিছু ব্যতিক্রম আছে, কেমিস্ট্রি মানে কিছু ব্যতিক্রম থাকবেই। ফ্লোরিন এবং ক্লোরিনটা যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে ফ্লোরিন এবং ক্লোরিনেরটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, আর এখানে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তো ক্লোরিনের শেষ নাম্বার কক্ষপথটা হচ্ছে একটু ছোট জায়গায়, যেহেতু 2 নাম্বার কক্ষপথ, ছোট জায়গায় 7টা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের 3 নাম্বার কক্ষপথ, তার মানে তুলনামূলক বড়, এখানে বড় জায়গাতে 7টা ইলেকট্রন আছে। তাহলে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে যদি তুলনা করতে চাই কোনটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে? অবশ্যই ফ্লোরিনেরটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে। এখন এইটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে দেখো তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ করে না বিকর্ষণ করে? অবশ্যই বিকর্ষণ করে। তাহলে যেহেতু এইখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ফ্লোরিনেরটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাই ইলেকট্রনের প্রতি ও একটু কম আকর্ষণ ফিল করবে। কিন্তু অলরেডি তার ছোট জায়গাতে অনেকগুলো ইলেকট্রন আছে, আর এটা কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কম। তুলনামূলকভাবে যে ক্লোরিন আছে এই ক্লোরিনের কিন্তু ইলেকট্রনের ঘনত্বটা কম, তাই এইখানে কিন্তু এই ফ্লোরিনের চাইতে একটু বেশি ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাই আকার বড় হওয়া সত্ত্বেও ক্লোরিনেরই ইলেকট্রন আসক্তিটা হবে এখানে বেশি, কারণ ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কম শেষ কক্ষপথে, এবং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা হবে একটু কম, কারণ ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্বটা হবে একটু বেশি। এরপর আছে তড়িৎ ঋণাত্মকতা।
তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে কোন মৌলের যে শেষ কক্ষপথ, একটা মৌলের সমযোজী বন্ধন, কোন মৌলের সমযোজী বন্ধন যখন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করার সময় উভয় যে শেয়ার করা ইলেকট্রন থাকবে, শেয়ার করা ইলেকট্রনকে উভয় পরমাণুই তার নিজের দিকে টানবে। তো সমযোজী বন্ধনে ওই শেয়ারকৃত ইলেকট্রন সমূহকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। একটা সমযোজী বন্ধন গঠন, যেমন পানির গঠন হচ্ছে একটা সমযোজী বন্ধন। তো পানির এই গঠনে এই যে শেয়ার করা ইলেকট্রন আছে, এই শেয়ার করা ইলেকট্রন গুলোকে হাইড্রোজেনও তার দিকে টানে, অক্সিজেনও তার দিকে টানে। এই টানের ফলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন গুলা তার দিকে সরে যায়। তো তড়িৎ ঋণাত্মকতার কিছু মান আছে, মানগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আমি পঞ্চম অধ্যায়ে পড়ার সময়টা দেখাইছিলাম। ফোন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে সমযোজী বন্ধনে যখন আমি ইলেকট্রন শেয়ার করা থাকে, ওই শেয়ার করা ইলেকট্রনকে উভয় পরমাণু তার দিকে টানে। ওই যে টানার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো এটা হচ্ছে আকারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যার আকার ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতা হবে বেশি, যে মৌলের আকার বড় সে মৌলের তড়িৎ ঋণাত্মকতা হবে কম। এবং তড়িৎ ঋণাত্মকতার এই মানগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে ওকে। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের মেইন যে টপিক গুলো ছিল আমরা সেগুলো আলোচনা করলাম। মেইন টপিকে ফোকাস করা হয়েছে, এখানে খুব বেশি ডিটেলসে যাওয়া হয়নি। মেইন টপিক যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে চতুর্থ অধ্যায় থেকে, অবশ্যই জানতে হবে। এবং এগুলো জানলে পরে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নেরই উত্তর দিতে পারবে, সেটা সিকিউ হোক বা এমসিকিউ হোক। সেগুলো নিয়ে আলোচনা করা হলো আজকে। আশা করছি ক্লাসটা তোমাদের উপকারে আসবে, ক্লাসটা তোমাদের কাজে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।